নমস্কার সকলকে। আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে আজকে ক্লাস শুরু করব। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে দিদি। ঠিক আছে। আমরা গত ক্লাসে গত মঙ্গলবার কিছু অব্যয় দেখেছিলাম, অপ্রভাবী অব্যয়, যেগুলোর ব্যবহার বেশি হয়। এমন না যে শুধু এগুলোই আছে, অব্যয় কিন্তু অনেকগুলো আছে। আপনারা কোনো বই, আপনাদের কাছে যে বইটা আছে কণিকা, কণিকাতে অবশ্য কম আছে, কৌমুদী যদি কারো কাছে থাকে সেখানে দেখবেন কৌমুদীতে অজস্র অব্যয় আছে। তো সেগুলো থেকে কোনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, যেগুলো আমাদের প্রাথমিক স্তরে লাগবে, আর যেগুলো বেশি ব্যবহৃত হয়, যেগুলো না জানলে চলবেই না একদম, ওগুলোই আমরা পড়ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো যদি কোনো সময় আসে, তখন আমরা ওইটা সম্পর্কে যে তথ্যগুলো আছে সেগুলো জেনে নিব। আপনাদের গত শনিবারের ক্লাসে প্রত্যয় শুরু করা হয়েছে। আমাকে একটু বলবেন কোন প্রত্যয়টা পড়ানো হয়েছে? কৃত প্রত্যয়। কোনটা? কৃত প্রত্যয় না? হ্যাঁ হ্যাঁ, কৃত প্রত্যয় তো ঠিক আছে, কোনটা? হয়। তুয়া প্রত্যয় মনে হয়। হ্যাঁ, আ- তোয়াস প্রত্যয় আর লিয়েপ প্রত্যয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তোয়াজ আর ল্যাব এই দুটো পড়ানো হয়েছে। ঠিক আছে। আম, তাহলে আমাদের সাধারণত কি হয়, শনিবারের ক্লাসে বেসিক যে নলেজটা ওটা দেওয়া হয়, আর মঙ্গলবারের ক্লাসে আমরা প্র্যাকটিস করি। কিন্তু আমাদের এখনো অব্যয় সবগুলো রিভিশন করা শেষ হয়নি মঙ্গলবারের ক্লাসে। তাই আমরা এই প্রত্যয়ের যে প্র্যাকটিস গুলো, এটা আগামী সপ্তাহ থেকে শুরু করব। আজকে চেষ্টা করব যে অপ্রভাবী অব্যয় যেগুলো বাকি আছে, যেগুলো লাগবে, আর যেগুলো প্রভাবী অব্যয় আছে সেগুলো একটু দেখার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা অনেকগুলোই গত ক্লাসে পড়েছিলাম। তো প্রথমের চারটা আমাদের পড়া হয়নি। এগুলো একদম প্রতি প্রতিটা বাক্য না হলেও আমরা যে গল্পগুলো পড়ি সেখানের মধ্যে প্রায় অনেকবারই পেয়েছি এরকম কিছু অব্যয়। প্রথমটা হলো এবা। এবা মানে ই, মানে রামই যাচ্ছে, এখানে যে উদাহরণটা আছে রামঃ এবা গচ্ছতি। এটা আমরা যখন একটা বাক্য বলবো সেটাকে আরেকটু জোর দেওয়ার জন্য বলবো। আমরা এভাবে বলতে পারতাম রাম যাচ্ছে, কিন্তু আমরা এবাটা কেন যোগ করেছি, এটা আরেকটু আহ জোর দিয়ে বলার জন্য যে না, না রামই যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। এরকম করে বলার জন্য যখন আমরা সংস্কৃততে এটাকে অনুবাদ করতে যাব, তখন এই ইটা হয়ে যাবে এবা। তখন আমরা বলবো রামঃ এবা গচ্ছতি। একই রকম ভাবে যেটা আছে আপি। আপি ও। এখন ও বলতে যেটা আমরা বাংলায় সাধারণত বুঝি সেটা এবং। আহ এখানে আপিটা, আপিটার যে অর্থ সেটা এবং বুঝাচ্ছে না, এবং অর্থে আমরা চ ব্যবহার করি সংস্কৃতে। চ যেটা 4 নম্বরে আছে, এবং চ এর ব্যবহার আমরা আগেও অনেকবার দেখেছি। রাম লক্ষ্মণঃ সীতাহ চ। তারপর আহ যদি মিতা, রিতা, গীতা চ এরকম করে বলি তো কি হয়,
তাহলে ওপি এবং চ এর মধ্যে পার্থক্য কোথায়? চ হচ্ছে এবং, আমরা যেটা বাংলায় এবং বলি সেটা হচ্ছে চ। আর এটা কি হয়, চটা হয় সাধারণত শেষে। আমরা বাংলায় কি করি, এবংটা মাঝখানে বলি, অথবা শেষ নামটার আগে করে বলি। যেমন আমরা যদি অনেকগুলো নাম বলি, 5-6টা নাম, তখন আমরা এভাবে কমা দিয়ে দিয়ে বলবো। যেমন ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী এবং রংপুর। রংপুরের আগে আমি এবংটা লাগিয়েছি, কিন্তু যখন এটা সংস্কৃততে বলবো তখন কি করতে হবে, চটা সবার শেষে হবে। মানে এরকম যে রাম, লক্ষ্মণ, সীতা, উর্মিলা, আহ শ্রুত, কীর্তি, তারপর শেষে গিয়ে হবে চ, একদম শেষে গিয়ে। তো মাঝে মাঝে হচ্ছে গীতাতে বা চণ্ডীতে ছন্দ ঠিক রাখার জন্য বা আহ সুন্দর লাগার জন্য, যে চটা মাঝে মাঝে মাঝখানেও এসেছে, প্রথমেও এসেছে, কিন্তু আমরা সাধারণত যখন লিখবো তখন কি করব, চটা শেষে দিব। আর এটা এমন না যে যে চটা শেষে না দিয়ে মাঝে দিলে ভুল হয়ে যায়। ব্যাকরণগত দিক দিক থেকে এটা ভুল মানা হয় না, তবে ব্যবহারগত দিক থেকে এটা হচ্ছে চটা শেষে দেওয়াই শ্রেয়, যখন হচ্ছে আমরা নর্মাল লেখাগুলো লিখবো। আর গীতা বা চণ্ডীর ক্ষেত্রে, বা কেউ যদি চেষ্টা করে যে সংস্কৃততে একটা কবিতা লিখবো, তখন চটা আপনি যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। আচ্ছা, এই গেল চ এর ব্যবহার। আর তাহলে কি বলেছি, ওপি। ওপি তাহলে কখনোই হচ্ছে আমাদের এবং এর অর্থে ব্যবহৃত হয় না। ওপি তাহলে কি অর্থে ব্যবহৃত হয়? আহ অলসো, ইংলিশে আমরা যেটাকে অলসো বলি, যে আমিও যাব, তুমিও যাবে, এই অর্থে। যে আমিও করব, মানে একজন করেছে ঠিক আছে, তার সাথে আমিও করছি, অলসো যেটা বলে ইংলিশে। তো আপি হচ্ছে সেই ওটা নির্দেশ করে যে আমিও করব, তুমিও করবে, এরকম। এখানে উদাহরণ আছে, শ্যামহ আপি গচ্ছাতি, মানে শ্যামও যাবে, যাচ্ছে বা যাবে। তো এই দুটো একটু মাথায় রাখবেন, যে ওপির অর্থ ও হলেও এটা কিন্তু এবং অর্থে ব্যবহৃত হয় না। আর এবং এর যে সংস্কৃত সেটা হচ্ছে চ। এরপর যেটা আছে সেটা হচ্ছে ইভা। এভা এবং ইভা, এই দুটোর মধ্যে অনেক সময়ই গোলমাল লেগে যায়, আমারও লাগে মাঝে মাঝে। তো এভা হচ্ছে ই, আর ইভা হচ্ছে কি, মতো। যখন আমরা কোনো কিছুর তুলনা দিয়ে দিব তখন হচ্ছে ইভা শব্দটা ব্যবহার করতে পারবো। ইভা বলতে আহ ওই যে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর, বলি না যে তোমার আহ তোমার হাঁটা চলা অনেকটা। ডাল কিনে আপনারা দিয়ে ইয়ে করতে অপ্রয়োজনে পারবো। মাইকটা অফ করবেন না প্লিজ। অন্য নিব যে ভাজি। আচ্ছা, যেটা বলছিলাম, যে আমরা অনেক সময় তুলনা করার জন্য বলি যে আহ তোমার হাঁটা চলা অনেকটা তার মতো, বা নাম দিয়ে যদি বলি যে তোমার হাঁটা চলা অনেকটা মিতার মতো। তো এই যে মতো করে বলছি, অথবা এখানে যেটা আছে যে চাঁদের মতো মুখটি শোভা পাচ্ছে, এখানে মুখকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে। তো তুলনা করার ক্ষেত্রে যখন আমরা মতটা আনবো তখন হচ্ছে এটা সংস্কৃততে ইবা হবে, যে চন্দ্রহা ইবা মুখম শোভাতে, মানে চাঁদের মতো মুখ শোভা পাচ্ছে। আচ্ছা, তো এই চারটা গেল, এবা, ইবা, আপি এবং চা। বাকিগুলো আমরা গত ক্লাসে পড়েছি এখানে। আহ আচ্ছা, আদ্যিয়া। আদ্যিয়া তো এটা একদম প্রথম থেকে বলা হচ্ছে, আদ্যিয়া মানে হচ্ছে আজ, তারপর হিয়াহা মানে হচ্ছে গতকাল, আর শ্বাহা মানে হচ্ছে আগামীকাল। এই তিনটা আমরা প্রায়ই পড়েছি, আদ্যিয়া, ইয়াহা, আর হচ্ছে শ্বাহা। ইয়াহা মানে গতকাল, আর এটার সাথে যদি একটা পর যুক্ত করে দিই সামনে উপসর্গ হিসেবে, পারাহ ইয়াহা, তখন কি হবে, গত পরশু। আর এর আগে যদি একটা প্র লাগিয়ে দিই, প্র পারাহ ইয়াহা, দেখুন এখানে আমি সিলেক্ট করে দিয়েছি। এ এটা তাহলে কি বোঝায়, গত পরশুর, এখানে পরের দিন আছে, এটা আগের দিন হবে, গত পরশুর আগের দিন। মানে ধরুন আজকে কি বার, আজকে মঙ্গলবার, তো আমি যদি হিয়াহা বলি তাহলে হচ্ছে সোমবার, যদি পারা হিয়াহা বলি তাহলে হচ্ছে রবিবার, আর প্র পারা হিয়াহা হলে হবে শনিবার, মানে গত পরশুর আগের দিন, এরকম। একই রকম ভাবে সোয়াহা থেকেও আমরা বলতে পারি যে আজকে যদি মঙ্গলবার হয় তাহলে সোয়াহা হবে বুধবার, আর পারা সোয়াহা হবে বৃহস্পতিবার, প্র পারা সোয়াহা হবে শুক্রবার। সাধারণত প্র পরশ্বহ এবং প্র পরহ্যহ
যে আমাদের যে গল্পগুলো আছে সেখানে এখন পর্যন্ত আমি তেমন কোনো ব্যবহার দেখিনি। পরা শ্বহ পরা হ্যহ পর্যন্ত আপনারা মনে রাখলেই চলবে। আচ্ছা, এরপর আছে সময় নির্দেশক, যেমন প্রাতঃ, সায়ং, অথবা সায়ং কালে থাকে অনেক সময়। তারপর হচ্ছে দিবা, নক্তম। তো প্রাতঃ মানে সকালবেলা, সায়ং মানে সন্ধ্যাবেলা, দিবা মানে দুপুর, আর নক্তম মানে রাত্রিবেলা। এই চারটাও হচ্ছে অব্যয়। অব্যয় আহ এগুলো হচ্ছে সময় নির্দেশ করছে, দিনের বিভিন্ন সময়। তো আমরা যখন গল্প পড়বো তখন এগুলোর প্রয়োগ দেখব। আমরা দিনচর্যা যখন পড়েছিলাম, ওই দিনের সেহার রুটিনটা, তখন বোধহয় একবার বলেছিলাম যে এগুলো অব্যয়। ওখানে ছিল সময়, সকালেও কি করে, সন্ধ্যায় কি করে, তো তখন একবার বলেছিলাম। আর বাকিগুলো যখন আমরা গল্প পড়বো তখন দেখে নিব। এরপর আছে সানাইহি। সাধারণত সানাইহি একা বসে না, সানাইহি সানাইহি বলে, যে ধীরে ধীরে, আমরা যেটা বলি ধীরে ধীরে শিখে যাব। সানাইহি সানাইহি আহম পাঠামি, আমি ধীরে ধীরে পড়বো। পড়বো হলে তো পাঠিষ্যামি, আচ্ছা পাঠিষ্যামি, শানাইহি শানাইহি আহম পাঠিষ্যামি, যে আমি ধীরে ধীরে পড়বো। অথবা শানাইহি যদি একবার থাকে তখন হচ্ছে এটা ধীরে বা আস্তে এরকম করে বোঝায়। এখানে আছে শানাইহি গাচ্ছা, অর্থাৎ আস্তে যাও, ধীরে যাও, এরকম। তারপর আমরা এখানে বলতে পারি যে শানাইহি শানাইহি ভায়াম সংস্কৃতে এক্সপার্টের বাংলা কি যেন ছিল, বাংলা শব্দটাই মনে পড়ছে না। দক্ষ। অভিজ্ঞ। হ্যাঁ, অভিজ্ঞ, ঠিক আছে। তো আমরা এখানে আম, যদি এমন বলি যে আমরা ধীরে ধীরে সংস্কৃতে অভিজ্ঞ হব বা দক্ষ হব, তখন এটা কি বলবো, যে শনৈহি শনৈহি বয়ম সংস্কৃতে, সংস্কৃত, আহ হ্যাঁ সংস্কৃতে, এটা হচ্ছে বিষয় অর্থে। আমরা একবার সপ্তমী যখন প্রয়োগ ছিল তখন পড়েছিলাম, যখন কোনো বিষয় বলবো তখনও কিন্তু সপ্তমী হয়। ওখানে ছিল যে গণিত শাস্ত্রে পারদর্শী, আর এখানে আছে কি সংস্কৃতে পারদর্শী। তাই আমি এখানে সংস্কৃতে অথবা সংস্কৃত ভাষা যদি নিই তাহলে হবে সংস্কৃত ভাষায়াম, অর্থাৎ ভাষা হলে ওটা হচ্ছে লতা শব্দ থেকে আসছে। আর যদি সংস্কৃত বলি তখন হবে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। তাহলে ওটার সপ্তমী যদি নিই হবে সংস্কৃতে, অথবা ভাষা থেকে আসি যদি, তাহলে সংস্কৃত ভাষায়াম। আহ দক্ষ, দক্ষ সংস্কৃত, দাঁড়ান আমি একটু দেখে নিই। নিপুণ পটু হবে না? হ্যাঁ, নিপুণা হতে পারে, নিপুণা। কিন্তু নিপুণ হলে বোধহয় চতুর্থী হয় আমার যতটুকু মনে পড়ছে, তখন তো আমরা সপ্তমী প্রয়োগ করতে পারবো না। নিপুণটা চতুর্থী ছিল না? আপনাদের কারো মনে থাকলে বলতে পারেন। আমার যতটুকু মনে পড়ছে যে নিপুণ শব্দটার প্রয়োগ হলে আমরা চতুর্থী বিভক্তি প্রয়োগ করি। আচ্ছা, বিশেষজ্ঞ, পারঙ্গত, পারঙ্গত বলতে পারি, যে শনैः शनैः वयं संस्कृते বা সংস্কৃত ভাষায়াম পারঙ্গত ভবিষ্যামः। যে আমরা ধীরে ধীরে সংস্কৃত ভাষায় দক্ষ হব। দিন দিন আমরা কিন্তু নতুন নতুন জিনিস শিখছি, কিভাবে একটা বাক্যকে, নর্মালি একটা বাক্য যখন আমরা রূপান্তর করি সেটাকে আরেকটু সুন্দর করার জন্য কি কি করা যায়, বা কোনো জটিল বাক্য যদি আসে সেটাকে কিভাবে আমরা রূপান্তর করব, কিভাবে সংস্কৃত আমরা বুঝবো কোন একটা কিছু দেখে, পড়ে, সেগুলো আমরা দিন দিন শিখছি। তো আমরা আশা করতেই পারি যে আমরা দিন দিন আরো বেশি এক্সপার্ট হবো, আরো বেশি জানতে পারবো সংস্কৃতকে। ঠিক আছে।
দিদি, এখানে যে সকাল সন্ধ্যা তারপরে দিন এগুলো কি মানে সময় আছে, এজন্য কি অধিকরণ হবে, মানে সপ্তমী হবে নাকি অপরিবর্তিত থাকবে? দেখুন, আমি যখন সায়ংকাল যখন বলবো, কাল একটা শব্দ যুক্ত হচ্ছে, তখন এই কাল শব্দটা অকারান্ত দিয়ে শেষ হচ্ছে, তখন সেটার ক্ষেত্রে সপ্তমী প্রয়োগ করতে পারবো। কিন্তু আমরা সাধারণত কি পড়েছি, অব্যয়ের ক্ষেত্রে কোনো বিভক্তি বা বচনে বা কোনো লিঙ্গে রূপটা পরিবর্তিত হয় না। তাহলে আমরা এখানে দেখছি যে অব্যয়ের যে রূপগুলো আছে এখানে সরাসরি যেমন প্রাতঃ, সায়ং বা নক্তম, যখন এগুলো বলবো তখন এগুলোর কোনো বিভক্তি বা বচনের রূপ হবে না। বোঝা গেছে? মানে যখন শেষে কাল লাগাবো তখন হচ্ছে বিভক্তির পরিবর্তন হবে। হ্যাঁ। বুঝতে পেরেছি দিদি। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের অপ্রভাবী অব্যয়ের মধ্যে বাকিগুলো আমরা প্রায় পড়ে ফেলেছি। আচ্ছা, এখানে দেখবেন আপনাদের কাছে যে নোটটা আছে সেটা ওপেন করার পর কি এই আহ, কমলা রঙের যে দাগগুলো সেটা কি দেখা যায়? দেখা যাচ্ছে। না, আমারটাতে তো দেখা যাচ্ছে আমি দাগিয়েছি বলে, আপনাদেরটা না না, আমাদেরটাও দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমি দাগিয়েছিলাম, এটা হচ্ছে গতবারের জন্য। এখানে যেগুলো দাগানো আছে সেগুলো হচ্ছে খুবই রেয়ার ব্যবহৃত হয়, তাই হচ্ছে গতবার এগুলো পড়ানো হয়নি। তো আপনারাও চাইলে এবার এগুলো স্কিপ করতে পারেন। আর কারো যদি জানতে ইচ্ছা করে তিনি নিজ নিজে পড়ে নেবেন। তবে এগুলোর প্রয়োগ মানে বিভিন্ন গল্পে বা আমরা যেখানে আহ যখন অনুবাদ করব সংস্কৃততে বা অন্যান্য ক্ষেত্রে যখন প্রত্যয় যোগে বাক্য গঠন করব, সেগুলোর ক্ষেত্রে এগুলোর প্রয়োগ আমরা খুব কম দেখতে পাবো। এই জন্যই হচ্ছে আমি এই কয়টা দাগিয়ে রেখেছি। আচ্ছা, এরপর আছে ইতি। ইতি দেখুন, ইতি শব্দটা কিন্তু আমরা আগেও পড়েছি। কিভাবে পড়েছি? যে আমি আমি যখন বলি যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমি এভাবে বলি যে আহম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতি প্রতিষ্ঠানে পঠামি। এই যে প্রতিষ্ঠানের নামের পর ইতিটা বলছি, ইতি তাহলে কি বোঝাচ্ছে? এই কোনো প্রতিষ্ঠানের নামের পর অথবা কোনো স্পেসিফিক নাম, প্রপার নাউন আমরা যেগুলোকে বলি, কোনো দোকানের নাম বা কোনো বস্তুর নামের পর আমরা এই ইতি শব্দটা যুক্ত করতে পারি। অথবা হচ্ছে যখন হচ্ছে আমরা বলবো যে এই বলে, এই যে এখানে উদাহরণে আছে দেখুন, আহ अहं विद्यालयं न गमिष्यामि इति उक्त्वा बालिका रोदनम प्रारभत। এই যে উক্তবা আপনারা যেটা পড়েছেন, দেখি বলুন তো এটা কোন কিভাবে এসেছে? এটা গত ক্লাসেই পড়ানো হয়েছে আপনাদের। উক্তবা শব্দটা কেমনে? এই গত ক্লাসে আমরা যে পড়েছিলাম প্রত্যয়, না না, ওইখানে ছিল। শনিবারের ক্লাসের কথা বলছি। শনিবারের ক্লাসে আপনাদেরকে প্রত্যয় পড়ানো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইটাই ওখানে বলেছি। ওখানে এই উক্তবার ব্যবহার আপনারা দেখেননি? হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ, কি ছিল ওটা? ওটা সম্ভবত ওই যে বদ ধাতুর সাথে যখন তা লাগানো হয় তখন মুক্তা হয়ে যায়। আমি ভুল বলছি না, মনে পড়তেছিল। হ্যাঁ, ঠিক ধরেছেন। বাদ ধাতুর সাথে আমরা সাধারণত এরকম করি যে যখন পাঠ ধাতুর সাথে লাগে তখন পাঠিত্বা, যখন খাদ ধাতুর সাথে লাগে তখন খাদিত্বা। কিন্তু বাদ ধাতুর সাথে যখন লাগে সেটা সেটা বাদিত্বা না হয়ে কি হয়, উক্তবা। উক্তবা এটা একটু আহ মনে রাখার মতো যে মাঝে মাঝে এই ধাতুর রূপগুলো
চেঞ্জ হয়ে যায় কখন? যখন হচ্ছে প্রত্যয়ান্ত শব্দ আমরা যুক্ত করি, তখন হচ্ছে এই ধাতুর রূপগুলো এমন ভাবে চেঞ্জ হয় যে দেখে বোঝা যায় না। তো এই উক্তটা এসেছে বদ ধাতু থেকে, তার সাথে তোয়াচ প্রত্যয় লেগেছে। আচ্ছা, এখানে লেপ লাগলো না কেন? এর যে উপসর্গ সাথে নেই। কোনো উপসর্গ নেই। হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব ভালো বুঝেছেন তাহলে আপনারা। এই যে যখন কোনো ধাতুর পূর্বে উপসর্গ থাকবে না তখন আমরা আহ তোয়াচ লাগাবো, আর যখন উপসর্গ থাকবে তখন হচ্ছে আমরা ল্যাপ লাগাবো। যেমন একটা আমরা যেটা প্রায় সময় পেয়েছি সেটা হচ্ছে প্রপূর্বক বিষ ধাতু। প্রবেশ করার ক্ষেত্রে আমরা যেটা বলি যে প্রপূর্বক যখন বিষ ধাতু হবে তখন সেটা ল্যাপ হয়ে হবে প্রবিশ্য। আর যদি শুধু বিষ ধাতু থাকে তখন কি হবে? কি বলেছেন দিদি, আমি ভালো শুনতে পাই। আচ্ছা, আমি বলেছি যে একটা আমরা গল্পে প্রায়ই একটা ধাতু পড়েছি, সেটা হচ্ছে প্রো যোগ বিষ ধাতু। প্রো যখন বিষ ধাতু হয় তখন প্রবেশ করা বোঝায়। তো যখন প্রপূর্বক বিষ ধাতু থাকবে তখন আমরা এটা এভাবে করব, ল্যাপ করে প্রবিশ্য। কিন্তু যখন প্রোটা থাকবে না, শুধু বিষ ধাতু থাকবে, তখন আমরা কিভাবে করব তোয়াজটা? তোয়াস, তোয়াস হবে তখন। হ্যাঁ, তখন তো তোয়াজ হবে। রূপটা কিরকম হবে? এই রূপটা দিদি এখন মনে পড়তেছে না। দেখি সকলে একবার চেষ্টা করুন, দেখি কারটা হয়। সমস্যা নেই তো, এখানে ভুল হলে সমস্যা নেই, আমরা শিখতেই তো এসেছি এখানে। দিদি আগের ক্লাসটা করিনি, বলে দেন। তখন হবে বিষ যোগ তোয়া, বিষ্ট ওয়া। ওই যে সন্ধির নিয়মে কি হয়ে যাবে, বিষ্ট ওয়া। সহজই ছিল এটা, আমরা যেরকম পঠিত্বা খাদিত্বা করি ওরকম বিষ্ট ওয়া হয়ে যাবে। শুধু এখানে যে তালব্য শটা সেটা ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। আমরা পরে যখন প্র্যাকটিস করব তখন এগুলো এগুলো আমাদের মাথায় গেঁথে যাবে, তখন আমরা সাথে সাথে উত্তর দিতে পারবো। আচ্ছা, এখানে কি আর কিছু আছে? অধুনা। আহ যারা হচ্ছে আহ, সংস্কৃতর আমাদের যে অনুষ্ঠানগুলো হয় বর্ষপূর্তি বা প্রথম দিকে ব্যাচ শুরু করার আগে যে একটা উদ্বোধনী অনুষ্ঠান হয়, সেখানে যারা শুনেছেন দেখবেন দুটো শব্দ খুব বারবার আসে, যে অধুনা আর ইদানিং। অধুনা ইদানিং, অধুনা ইদানিং, দুটোর অর্থই প্রায় কাছাকাছি। অধুনা মানে হচ্ছে আহ এখন, ইদানিং মানেও হচ্ছে এখন বা এই মুহূর্তে। তো অধুনা অথবা ইদানিং এটা এই মুহূর্তে, বর্তমানে, এরকম করে বোঝায়। আপনি এভাবে করেও বলতে পারেন যে বর্তমানে আমি আম, বিদ্যালয়ে আহ, আছি, তখন আপনি বলতে পারবেন যে ইদানিং আহম বিদ্যালয়ম আহ, তিষ্ঠামি। আছি, আরেকটা কি হয়? হ্যাঁ, তিষ্ঠামি, ঠিক আছে। তিষ্ঠামি, যে আমি এখন বিদ্যালয়ে আছি বা কাজ করছি। আহ কারিয়াম করোমি। আহ এরকম করে আমরা যখন বলবো যে আমি ইদানিং এটা করছি বা আমি বর্তমানে এটা করছি। ইদানিং শব্দটা আমরা বাংলায়ও বলি, কিন্তু এটা সংস্কৃত তো আছে, ইদানিংও আছে, অধুনাও আছে, দুটার অর্থ প্রায় কাছাকাছি। আর এটার বেশি প্রয়োগ দেখবেন যখন পরবর্তী অনুষ্ঠান হবে, তখন যেই থাকুক না কেন উপস্থাপনায় বারবার দেখবেন ইদানিং বলছে না হয় অধুনা বলছে। এই দুটোর আহ শব্দ দিয়ে হচ্ছে বাক্যগুলো শুরু করে যিনি উপস্থাপনা করেন তিনি। ঠিক আছে। আহ তাহলে এই গেল
বাকিগুলো মোটামুটি আমাদের দেখা হয়েছে। আচ্ছা, খালু। খালু একটা ইম্পর্টেন্ট অব্যয়, এটা আমাদের দেখা উচিত। আচ্ছা, এই খালুটা আমি যখন গল্প পড়াচ্ছিলাম তখন একবার বলেছি। খালুটার দুটো প্রয়োগ আছে, একটা হচ্ছে প্রশ্নবাচক বাক্যে, একটা হচ্ছে সাধারণ বাক্যে। অ্যাসার্টিভ সেন্টেন্সে একবার হবে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে একবার হবে। তো যখন সেটা হচ্ছে কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে বা সাধারণ কোনো বাক্যে হবে, তখন সেটা খালুটা কি কি বোঝাচ্ছে? নিষেধার্থক। যখন আমরা জোর দিয়ে কিছু কিছু নিষেধ করব, তখন হচ্ছে এই খালুটা প্রয়োগ করতে পারবো। নিশ্চয়ই, এরকম ভাবে নিশ্চয়ই অর্থে আমরা ব্যবহার করতে পারবো। আর খালুটা যখন হচ্ছে কোনো প্রশ্নবাচক বাক্যে থাকবে, তখন হচ্ছে আমরা শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করব যে আজ, যেমন ওখানে কি ছিল, আজকে কি রবিবার নয়, তখন এটা ছিল এরকম যে আদ্যা রবিবাসরহ খালু, যে আজকে কি রবিবার নয়। এরকম করে আমরা যখন মানে আমরা জানি কিন্তু আমরা সেটা শিওর হওয়ার জন্য বা আরেকবার আমাদের জানাটা ভুল আছে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য যখন আমরা প্রশ্ন করব সংস্কৃততে, তখন এই খালুটার ব্যবহার করব। এটা হচ্ছে প্রশ্নবাচক বাক্যে। আর যখন নর্মালি কোনো বাক্যে ব্যবহার করা হবে, তখন সেটা নিষেধার্থক অর্থে ব্যবহৃত হবে, অথবা নিশ্চিতার্থে। যেমন দেখুন এখানে, ত্বম খলু দুর্যোধনঃ দম্ভস্তে স্বাভাবিকঃ। এটার অর্থ কি? তুমি তো দুর্যোধন, তো তোমার দম্ভ স্বাভাবিক। দম্ভস্তে অর্থাৎ দম্ভঃ তে স্বাভাবিকঃ, যে তুমি যেহেতু দুর্যোধন, বা তুমি যেহেতু দুর্যোধন, এভাবে করে নিশ্চিত করে বলছি যে তোমার দম্ভ থাকবে, এটা স্বাভাবিক। এভাবে করে বলছে। এটা যদি আমরা বাংলা করতে চাই। আরেকটা উদাহরণ আছে, না খালু, न खलु बाणः अस्मिन् हरिणे सन्न्य सन्निपात्य। যে বলছে কি, মেরো না বান, বান মানে কি তীর, আসমিন হরিণে, আসমিন মানে এই, এই হরিণে, সন্নি পাত্য মানে এই হরিণে বান মেরো না, এরকম করে বলছে, নিষেধ করছে। তাহলে এই খালুর দুটো প্রয়োগ কি বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি দিদি। দিদি এখানে যে প্রশ্ন করেছে যে খলুত্ওয়াং শিক্ষক, এটার অর্থ কি? আহ, তুমি কি শিক্ষক নয়, এরকম বুঝেছে? হ্যাঁ, মানে তুমি কি শিক্ষক, সে জানে যে তার পেশা শিক্ষকতা। তো তখন সে শিওর শিওর হওয়ার জন্য যখন জিজ্ঞেস করবে যে তুমি কি শিক্ষক নও, তখন সেটা এভাবে করে বলবে। আর শেষের যেটা আছে খলু গত্বা, ওইটার বাংলা কি হবে? ওটা হচ্ছে আমরা যেরকম মা গাচ্ছা বলি, সেটা সেরকম এখানে নিষেধ বলছে যে খালু গাত্বা, বা যেও না, যাওয়া উচিত না, এরকম করে বলছে। বুঝতে পেরেছি দিদি। আচ্ছা, তো এর মাধ্যমেই হচ্ছে আমাদের কি শেষ হচ্ছে, আমাদের অপ্রভাবী অব্যয় শেষ হচ্ছে, এরপর হচ্ছে প্রভাবী অব্যয়। আমি আগেই বলে দিই, প্রভাবী অব্যয় একটু সময় লাগবে, কারণ এখানে এক একটার ক্ষেত্রে এক এক ধরনের বিভক্তি প্রয়োগ হবে। কিরকম? আমরা তো আগেই করেছি যে অব্যয় কখনো চেঞ্জ হবে না, নিজ শব্দটা কখনোই চেঞ্জ হবে না, কিন্তু মাঝে মাঝে কোনো কোনো অব্যয় প্রভাব বিস্তার করে পাশের শব্দ বা তার সাথে যে শব্দটা সম্পর্কিত আছে সেটা যদি পাশে নাও থাকে, সেটাকে কি করে, সেটার বিভক্তি চেঞ্জ করে দিতে পারে। তখন আমরা এগুলোকে কি বলবো? যে প্রভাবী অব্যয়। এখন কোন শব্দটা কোন বিভক্তির কে চেঞ্জ করে কোনটাকে কোনটাতে রূপান্তর করবে, সেটা কিন্তু এক একটার ক্ষেত্রে এক এক রকম। এই জন্যই বলছি এগুলো একটু ভালো করে দেখতে হবে। আর হচ্ছে এগুলো কিন্তু স্পেসিফিক কোনো রুলস নেই যে এটা হলে এটাই হবে, অথবা আহ, মানে এগুলো এক একটা অব্যয়ের ক্ষেত্রে এক এক রকম। তো তো আপনি কোনো রুলস এর মধ্যে পাঁচ ছয়টাকে একসাথে ফেলতে পারবেন না, এগুলো আলাদা করে মনে রাখতে হবে।
এই যে দেখুন, প্রভাবী অব্যয়। তো প্রথমে এখানে কি আছে? ঋতে বা অন্তরেণ, যার অর্থ হচ্ছে আহ বিনা। আহ ঋত শব্দটা বোধ হয় মানে যেগুলো পুরোনো দিনের সাহিত্য আছে সেখানে শব্দটা বাংলায় ব্যবহৃত হতো, এখন হয় না। অন্তরেণা এটা একেবারেই হয় না। তো ঋতে আর অন্তরেণা দুটোর অর্থ হচ্ছে বিনা বা ছাড়া। এখানে যেটা উদাহরণটা আছে সেটা হচ্ছে জ্ঞান ছাড়া সুখ নেই। তো তখন আমরা কি বললাম? যে জ্ঞানম ঋতে সুখম নাস্তি। কি করছে যখন ঋতে শব্দটা থাকে তখন কি করে দ্বিতীয়ার প্রয়োগ হয়। এরকম আর একটা শব্দ আছে বিনা। বিনা শব্দটা যখন হয় তখন হয় তৃতীয়া। এটা হচ্ছে আপনাদের শীটে আছে, এটা আমি এখানে উল্লেখ করিনি, আপনারা শীট থেকে দেখে নেবেন। যখন বিনা শব্দটা হয় তখন হয় তৃতীয়া। কোন শব্দে? যেটা এটার সাথে সম্পর্কিত। আমরা যখন প্রশ্ন করব কি ছাড়া বা কিসের বিনা, তখন যে শব্দটা যে উত্তরটা পাচ্ছি সেটা কি? জ্ঞান বিনা বা জ্ঞান ছাড়া। তখন আমরা এই জ্ঞান শব্দটাতে দ্বিতীয়া প্রয়োগ করব অথবা তৃতীয়া প্রয়োগ করব। যদি বিনা থাকে তখন তৃতীয়া প্রয়োগ করব, আর যদি ঋতে বা অন্তরে না থাকে তখন দ্বিতীয়া প্রয়োগ করব। আচ্ছা, কেউ একটু বলুন তো, এখানে দ্বিতীয়া যদি না হতো সাধারণ নিয়মে এটা কি কোন বিভক্তি হওয়ার কথা ছিল? দেখুন এখানে বাক্যে আহ আহ, ক্রিয়াপদ হচ্ছে নাস্তি, না যোগ अस्ति। তাহলে আমরা ক্রিয়াপদকে হচ্ছে বিভিন্ন প্রশ্ন করে আমরা বিভক্তিগুলো নির্ণয় করি। তাহলে আমি যদি প্রশ্ন করি যে প্রথমেই বাক্যের কর্তা নির্ণয়ের জন্য আমরা কি কে বা কারা দিয়ে প্রশ্ন করি, কিন্তু যখন সেটা বাক্যটা যখন বস্তুবাচক কর্তা দিয়ে শুরু হয় তখন আমরা কি দিয়ে প্রশ্ন করব। তো কি নেই? কি নেই? সুখ উত্তর নেই। বলুন। সুখ নেই। সুখ নেই। সুখ। হ্যাঁ, তাহলে এই বাক্যের আহ কর্তা কে, সুখ নাকি জ্ঞান? সুখ। সুখ হবে না এটা? সুখ। হ্যাঁ, সুখ হবে। সুখ। তাহলে এই বাক্যের কর্তা হচ্ছে সুখ হবে। আর সুখ শব্দটাতে তাহলে আমরা প্রথমা লাগিয়েছি। এরপর তারপর হচ্ছে ঋত। এটা তো অব্যয়, এটা আমরা কোনো কিছু দিয়ে প্রশ্ন করে পাবো না, কারণ আমরা কি জানি যেগুলো যেই শব্দগুলোতে বিভক্তি প্রয়োগ হয় সেগুলোকে আমরা প্রশ্ন করে করে পেতে পারি। এখন অব্যয়ে তো কোনো বিভক্তির প্রয়োগ হয় না, তাহলে আমরা অব্যয়গুলোকে কিভাবে কোনো প্রশ্ন করে পেতে পারি? তাহলে অব্যয়গুলো বাক্যে ক্রিয়াপদকে কোনো কিছু দিয়ে প্রশ্ন করে আমরা পাবো না। তাহলে এখানে আমি ঋতে বা অন্তরেণকে উজ্জ্ব রাখলাম আপাতত। আর আছে জ্ঞান। জ্ঞান শব্দটা কিভাবে পাবো? দেখুন এই দিদি যে জ্ঞান বুঝতে পারছি না, আপনি একটু বলে দিন। হ্যাঁ, এই জ্ঞান শব্দটা পাওয়ার জন্য আমরা যদি সরাসরি কোনো কি, কে, কেন, কিসের দ্বারা, কি থেকে অথবা কোথায় এগুলো দিয়ে যদি প্রশ্ন করি কোনো উত্তর পাচ্ছি না। কেন? কারণ এই জ্ঞান শব্দটা এটা যেরকম ভাবে অব্যয়ের সাথে সম্পর্কিত সেরকম ভাবে ক্রিয়াপদের সাথে সম্পর্কিত নয়। তাই হচ্ছে আমরা এখানে কি ছাড়া দিয়ে প্রশ্ন করে যদি পাই উত্তর পাই তাহলে পাবো জ্ঞান, কিন্তু ছাড়া এই শব্দটা তো কোনো ক্রিয়াপদ নয়। তাহলে এই জ্ঞান শব্দটাতে আমাদের কোন বিভক্তি হওয়ার কথা ছিল?
আচ্ছা, এটা আমি বলে দিই। এটা হচ্ছে দ্বিতীয়া হওয়ারই কথা ছিল। এখানে রুলস অনুযায়ী এটা দ্বিতীয়া হওয়ারই কথা ছিল, কিন্তু আহ প্রভাবী অব্যয়ের কারণে আহ এটা আরেকটা জিনিস হতে পারতো, সেটা হচ্ছে পঞ্চমী। হয় দ্বিতীয়া হতে পারতো, না হলে পঞ্চমী হতে পারতো। কিন্তু আপনাদের মেইন যে শীট যেটা দেওয়া হয়েছে, যেখানে অব্যয় অনেকগুলো একসাথে, সেখানে দেখবেন পঞ্চমী লেখা আছে, দ্বিতীয়া কমা পঞ্চমী, মানে দুটোই হতে পারতো। কিন্তু আমরা এখানে দ্বিতীয়ার প্রয়োগ করছি। কেন করছি? কারণ আমাদের ওই সাধারণ বিভক্তির নিয়মানুসারে এবং এখানের যে রুলস আছে যে প্রভাবী অব্যয়ের কারণে চেঞ্জ হবে, দুটো ক্ষেত্রে কমন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে দ্বিতীয়া। যার কারণে আমি এখানে দ্বিতীয়াটাকে বেছে নিয়েছি। অর্থাৎ এখানে দ্বিতীয়া দেওয়াটাই হচ্ছে সেফ, মানে আমার দুই দিক থেকেই মনে থাকবে। এই জন্য আমি এখানে দ্বিতীয়ার প্রয়োগ করেছি। আরেকটা যেটা বলেছি বিনা, সেটার ক্ষেত্রে হয় তৃতীয়া। সেখানে দ্বিতীয়াটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? তৃতীয়া। তখন হবে জ্ঞানেন ঋতে, সরি, জ্ঞানেন বিনা সুখম নাস্তি। তখন জ্ঞান শব্দটার তৃতীয়া লাগবে। যখন বিনা, এই যে এখানে যেটা অর্থ হিসেবে আছে, সেই বিনা শব্দটা যখন অব্যয় আকারে প্রয়োগ হবে, তখন হচ্ছে আমরা কি করব, এর আগের শব্দটা বা এর সাথে যে শব্দটা সম্পর্কিত আছে বাক্যে, সেটাতে তৃতীয়া লাগাবো। এরপর আছে কি? অন্তঃ বহিঃ, বাইরে ভেতরে। বাইরে দেখুন, বাইরে যখন আমরা বলবো তখন হবে পঞ্চমী। আহ ঘরের বাইরে বৃক্ষ আছে বা গাছ আছে, যে গৃহাৎ বহিঃ বৃক্ষঃ अस्ति। এটা যদি সাধারণ নিয়ম আমরা দেখতাম, তাহলে এটা কি হওয়ার কথা ছিল? এটা ষষ্ঠী হওয়ার কথা ছিল। ঘরের বাইরে আমরা জানি এর বা র হলে কি হয়, ষষ্ঠী হয়। কিন্তু এখানে কি হয়েছে? এখানে পঞ্চমী হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা কি হচ্ছে? গৃহাৎ বহিঃ বৃক্ষঃ अस्ति। অন্তঃ, অন্তঃ দেখুন, যেটা ষষ্ঠী হওয়ার কথা ছিল সেটা ষষ্ঠী রয়ে গেছে। গৃহস্য অন্তঃ কোপি নাস্তি, মানে ঘরের ভেতরে কেউ নেই। এখানে যে এর মতো যেটা আছে সেটা হচ্ছে লুপ্ত অ নির্দেশ করছে। লুপ্ত অ থাকলে আমরা হচ্ছে যে পূর্ববর্তী বর্ণটা সেটা একটু দীর্ঘ উচ্চারণ করি। তো গৃহস্য অন্তঃ এরকম করে আমরা বলবো কোপি, মানে কো শব্দটা একটু দীর্ঘ উচ্চারণ করব। কোপি নাস্তি। তিন তিন মাত্রা হবে না? উচিত অর্থে আমরা সাধারণত বিধিলিঙ্গ প্রয়োগ করি, তখন কি হতো? বিধিলিঙ্গের প্রথম পুরুষ একবচনে কি হয়? ইয়া। ইয়াত। ইয়া। কিন্তু পিব, এই ধাতুটার শেষে অউচ্চারিত হচ্ছে, তাহলে কি ইয়তটা ইয়ত থেকে যাবে? না, কি হবে? এখানে আর কি পিবা, পিবেত। হ্যাঁ, পিবেদ, এরকম করে হবে। ভূ ধাতু থেকে দিদি যখন এখানে হ্যাঁ, বলুন। উপরে একটা আমি একটু মানে কি ছিল বোঝার, এই যে যেটা অন্ত ছিল এখানে গৃহস্থ অন্ত কোপি নাস্তি, এখানে যে লুপ্ত এর ব্যবহারটা আছে এখানে, যে মানে ওইটার অর্থ যে কেউ, কেউ এর সংস্কৃত করতে গেলে কি আমার ওইটাই, মানে সংস্কৃত শব্দটার ভিতরেই ওইটা আছে, সেটাই নাকি অন্য কিছু? মানে লুপ্ত এর ব্যবহারটা আমি ভালো বুঝিনি। আচ্ছা, এটার আমি যদি ভেঙে ভেঙে বলি তাহলে হবে কাহ আপি। কাহ আমরা যখন বলি সাহ, সাহ, এর একই রকম যখন আমরা কাহ বলবো, অর্থাৎ ক তারপর বিসর্গ, তখন হয় কে। এই যে দেখুন, আমরা এখানে একদম শেষ স্লাইডে কিছু জিজ্ঞাসার্থক অব্যয় আছে, মানে আমরা যখন কোনো প্রশ্ন করব সংস্কৃততে, তখন কিভাবে এই প্রশ্নগুলো করতে পারি। অথবা হচ্ছে আপনাদের ব্যাকরণ কণিকা বা কৌমুদীতে আহ একদম শেষে যেখানে শব্দরূপগুলো একসাথে আছে, সেখানে প্রশ্ন করার জন্য আহ কহ, কিম, কাত, এরকম করে আহ আমার শব্দরূপটা, মেইন শব্দটা মনে নেই, ক দিয়ে কিছু একটা শব্দ একদম শেষ দিকে করে দেখবেন, ওখান থেকে আমরা হচ্ছে শব্দগুলো নিতে পারি। ওখানে যে প্রথম পুরুষ একবচনে যেটা আছে সেটা হচ্ছে
কে অর্থ বোঝায়, অর্থাৎ যখন আমরা জিজ্ঞেস করবো যে কে কাজটি করেছে তখন এভাবে বলবো আহ কহ এতৎ কার্যম করোতি, এরকম করে বলবো। অথবা যদি বলি আম আচ্ছা, এগুলো আমি যখন এই কিম শব্দটা পড়াবো তখন আমি এগুলো ডিটেলসে বলে দিব যে এই কহ, তারপর কাত, পুত্র, এগুলো কোথা থেকে এসেছে, ঠিক আছে। আর এখন হচ্ছে যেটা বললেন যে এই ওপির লুপ্ত অয়ের প্রয়োগটা কখন হয়, এটা হচ্ছে সাধারণত যখন সন্ধির হয়ে অটা লোপ পেয়ে যায়। দেখুন, কহ এরপর আছে আপি, দুটো একসাথে যুক্ত হয়ে এই যে যেটা আছে অপির, সেটা লুপ্ত হয়েছে, তখন আমি এখানে লুপ্ত অয়ের উচ্চারণ এরকম করে করব, কৌপি। আর এই লুপ্ত অয়ের প্রয়োগ কখন কিভাবে হয় সেটা এখনো আমাদের প্রাথমিক স্তরে নেই, সেটার প্রয়োগ আমরা পরবর্তীতে শিখবো আশা করি। আর গীতার বিভিন্ন শ্লোকে এই লুপ্ত অয়ের ব্যবহার আমরা প্রায় দেখি। সাধারণত যেখানে লুপ্ত থাকে সেখানে আমরা ধরে নিব যে একটা ছিল, যেটার আহ পরিবর্তে এখানে লুপ্ত টা উচ্চারিত হচ্ছে। বুঝতে পেরেছি। আমি আর কি গীতার ভাবতাম কি যে ওইটা ছন্দ মিলানোর জন্য একমাত্রা বেশি করার জন্য কেটা করছে, মানে একে একে ভাবছি। আগে আমি গীতার ক্লাসটা করেছিলাম তো, কোর্সটা জিজ্ঞাসা করা হয়নি কখনো লুপ্ত এর ব্যাপারে। ঠিক আছে দিদি, ধন্যবাদ। আচ্ছা, বুঝতে পেরেছি। আর এখানে আরেকটা শব্দ আছে, আচ্ছা এটাও পরে বলবো যখন কিন খালু ওগুলো পড়াবো তখন। আচ্ছা, এরপর আছে কি সহ, অর্থাৎ সাথে। আমরা যখন সাথে করে বলি যে আমার সাথে তুমি চলো, তখন এভাবে করে বলবো যে আহ সংস্কৃততে যখন বলবো তখন সহ এই শব্দটার সাথে যে থাকবে তখন আমরা তাকে তৃতীয়া প্রয়োগ করব। যেমন দেখুন, এখানে আছে রাম সীতা এবং লক্ষ্মণের সাথে বনে গিয়েছিলেন। রাম কার কার সাথে গিয়েছিলেন? সীতা এবং লক্ষ্মণ। তাই সীতা এবং লক্ষ্মণ দুইটো শব্দেই কিন্তু তৃতীয়ার প্রয়োগ হয়েছে। সীতা থেকে হয়েছে সীতায়া, লতা থেকে হয় লতায়া, সীতা থেকে হয়েছে সীতায়া। আর লক্ষ্মণা, এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ নরশব্দের মতো, তাই কি হয়েছে? লক্ষ্মণেনা। ওখানে হয় নরেনা, এখানে হয়েছে লক্ষ্মণেনা। তাহলে আমরা কি বলছি যে রামঃ সীতায়া লক্ষ্মণেন চ সহ বনম অগচ্ছাৎ। রাম সীতা এবং লক্ষ্মণের সাথে বনে গিয়েছিলেন। এরপর আছে উপরি। উপরি মানে হচ্ছে উপরে, এটা থাকলে সাধারণত ষষ্ঠী প্রয়োগ হয়। আর নর্মালি আমরা যখন বলি যে টেবিলের উপরে বই আছে, তো টেবিলের এর প্রয়োগ হয়েছে, তার মানে এটা ষষ্ঠী হওয়ার কথা। তো এখানে কি আছে যে বইয়ের উপর কলম আছে, যে পুস্তকস্য উপরি লেখনী अस्ति। বইয়ের উপরে কলম আছে, কিসের উপরে? বইয়ের উপরে, তাই বই শব্দটাতে ষষ্ঠীর প্রয়োগ হয়েছে। এখন পড়লাম উপরে, এরপর আছে নিচে। নিচে আধাহ বা নিচাইহি, দুটোর ক্ষেত্রে কি হয়? ষষ্ঠীর প্রয়োগ হয়। উপরি থাকলেও ষষ্ঠী হয়, আধাহ থাকলেও ষষ্ঠী হয়। আর আধাহকে আমরা আরেকটা যেভাবে বলতে পারি সেটা হচ্ছে নিচাইহি। এবং এটা থেকেই বোঝা যায় যে নিচাইহি এই শব্দ থেকেই কি আমাদের নিচ শব্দটা এসেছে। আমরা যেটা বাংলায় নিচে বা বলি, আমাদের অনেক শব্দ কিন্তু সংস্কৃত থেকে সরাসরিও এসেছে বা অপভ্রংশ হয়েও এসেছে। তো এখানে বলছে যে ষষ্ঠী প্রয়োগ হবে, গাছের নিচে বসো। এখানে কি বলছে? বৃক্ষস্য অধঃ উপবিশ, অথবা বৃক্ষস্য নিচৈহি উপবিশ। উপপূর্বক বিশ ধাতু, তার সাথে লোট লকারের মধ্যম পুরুষ একবচন হি যুক্ত হয়েছে এবং হিটা উজ্জ্ব আছে। এরপর আছে দুটো আলম। দুটো আলমের অর্থ যেরকম ভিন্ন, সেরকম দুটো আলমের প্রয়োগের ক্ষেত্রে বিভক্তিগুলোও ভিন্ন। আলম যখন এটা নিষ্প্রয়োজন বোঝাবে তখন হচ্ছে তৃতীয় প্রয়োগ হবে। আর যখন সেটা সামর্থ্য বুঝাবে, এবিলিটি বুঝাবে, স্কিল বুঝাবে, তখন হচ্ছে এটা কি হবে? চতুর্থী হবে।
যে সহ আলম ভোজনায়, সে ভোজন করতে সমর্থ। আর আরেকটা আছে যে অলম নিষ্প্রয়োজন, সেটার উদাহরণ কি আছে, বিবাদেনা আলম। বিবাদ শব্দটাতে কি হয়েছে, তৃতীয়ার প্রয়োগ হয়েছে। আম আর এখানে আলম মানে তো নিষ্প্রয়োজন, অর্থাৎ বিবাদের কোনো প্রয়োজন নেই বা বিবাদের প্রয়োজন নেই। এরপর আছে পৃথক। পৃথক মানে হচ্ছে আলাদা করা, আমরা বাংলায় বলি যে পৃথক পৃথক। তো এখানে পৃথক থাকলে এটা কি হবে, পঞ্চমী হবে। কি ত্বম মত পৃথক, তুমি আমার চেয়ে আলাদা। তো কার চেয়ে আলাদা, আমার চেয়ে, তাই আসমাত শব্দের পঞ্চমী হয়েছে, মত হয়েছে। আসমাত শব্দের পঞ্চমীর রূপ কি, মত। পঞ্চমীর এক বচন হয়েছে। তুমি, তুম, মত পৃথক, তুমি আমার চেয়ে আলাদা। এখন কোন ক্ষেত্রে আলাদা সেটা এখানে জানা যাচ্ছে না। এরপর আছে আরাত। আরাত মানে হচ্ছে নিকটে। এখানে উদাহরণ হিসেবে আছে যে গ্রামের নিকটে বন আছে। এখানে গ্রাম শব্দটাতে দ্বিতীয় প্রয়োগ হয়েছে, গ্রামম আরাত বনম অস্তি, অর্থাৎ গ্রামের নিকটে বন আছে। এরপর আছে অন্তরা। অন্তরা মানে হচ্ছে মাঝে। এখানে উদাহরণ হিসেবে আছে নদী এবং পর্বতের মাঝে একটি বাগান আছে। নদীম পর্বতম চ অন্তরা একম উদ্যানম অস্তি, নদী এবং পর্বতের মাঝে একটা উদ্যান আছে। এরপর শেষেরটা, এটা তো আমরা চতুর্থী প্রয়োগের সময় পড়েছি, যে নমঃ, স্বস্তি, স্বাহা, স্বধা, বষট, এগুলো থাকলে চতুর্থী হয়। এটা বিভক্তি প্রয়োগের সময় পড়ানো হয়েছে না? এটা থেকে তো এবার দিদি প্রশ্ন, পড়ানো হয়েছে এটা হ্যাঁ, চতুর্থীর সময়। এটা থেকে এবার প্রশ্নও ছিল আপনাদের মিড টার্ম পরীক্ষায়, মধ্যবর্তী পরীক্ষায় প্রশ্ন এসেছে না? হ্যাঁ, এসেছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের অপ্রভাবী অব্যয় এবং প্রভাবী অব্যয়। আরো কিছু আছে শীটে যেগুলো এখানে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নেই, অথবা হচ্ছে যেগুলো দাগানো আছে সেগুলো আপনাদের আপাতত না দেখলেও চলবে। আর শেষ যে অংশটুকু আছে, যে আমরা কিভাবে অব্যয় যোগে প্রশ্ন করব, যে প্রশ্নবোধক যে অব্যয়গুলো আছে, আমরা ইংলিশে যেগুলোকে বলি হোয়াট, হাউ, ওয়েন, আহ তারপর আর কি আছে, ওয়্যার, এগুলোকে আমরা সংস্কৃততে কিভাবে রূপান্তর করব। তো এখানে যেটা বলছিলাম, এটা একটা করতে পারেন যে আপনাদের ব্যাকরণ কণিকাতে দেখবেন আম, যেখানে সর্বনামের শব্দরূপ গুলো আছে, ওখানে কিম শব্দের শব্দরূপ আছে। কিম পুংলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, ক্লিবলিঙ্গ আছে। তো সেই হিসেবে ওই কিম শব্দ থেকে আমরা প্রশ্ন করতে পারি। যদি বলি যে কিসের দ্বারা কাজটি করছি, তখন আমরা এবার বলতে পারি যে আম, অথবা আমরা যখন বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে বলেছি যে আহ জল জল জলেনা স্নানম করতি, অর্থাৎ জলের দ্বারা স্নান করো, তখন আমি এভাবে প্রশ্ন করতে পারি যে কে কেন স্নানম করতি, কারণ কেনা শব্দটা হচ্ছে কিম শব্দের তৃতীয়ার এক বচন। তাই হচ্ছে আমি এখানে জলেনা শব্দটাকে প্রশ্ন করার জন্য কেনা শব্দটা এনেছি। একই বিভক্তি একই বচনে। কিম শব্দের শব্দরূপ গুলো আপনারা ব্যাকরণ কণিকাতে পেয়ে যাবেন, কৌমুদিতেও আশা করি আছে। আর লিঙ্গ ভেদ যেটা আছে, ক্লিবলিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ওটা ভেদ করে আপনারা হচ্ছে ওখান থেকে প্রশ্ন করতে পারবেন। আর যেগুলো এখানে অব্যয় হিসেবে আছে সেগুলো হচ্ছে কিম। কিমটা আমরা অনেকবার পেয়েছি এবং কিমটার দুটো ব্যবহার হতে পারে। একটা হচ্ছে তুমি করেছো কি, তখন, বা তুমি ভাত খেয়েছো কি, এভাবে। অথবা এভাবে হতে পারে যে তুমি কি করছো, তুমি কি খাচ্ছো, এরকম করেও হতে পারে। এটা আপনাদেরকে বাক্য দেখে বুঝতে হবে যেটা কোন কিমকে বোঝাচ্ছে। দুটোর ক্ষেত্রে কিম প্রয়োগ হবে। যেমন এখানে আছে ত্বম কিম করোসি, তো এখানে জিজ্ঞেস করছে যে তুমি কি করছো বা কি করো, এরকম। অথবা আমি যদি আরেকটা বলি যে আদ্যা ত্বম আম,
পঠাসি কিম, তাহলে এটা কি বোঝাচ্ছে যে তুমি আজকে পড়েছো কি। তো এরকম করেও আমরা ক্রিমের প্রয়োগটা করতে পারি। এরপর আছে যে ভবান আদ্য কিম কিম খাদিতবান, যে আপনি আজকে কি কি খেয়েছেন। খাদিতবান এটা আরেকটা প্রত্যয়, প্রত্যয় যোগে গঠিত ক্রিয়াপদ। এটা কি আপনাদের পড়ানো হয়েছে? সম্ভবত অতীতকাল পড়ানোর সময় একটুখানি বলা হয়েছিল এই প্রত্যয়টা সম্পর্কে। এটা হচ্ছে তাবাতু প্রত্যয়। আমরা এই যে প্রত্যয়ের সিরিজ যেটা শুরু হয়েছে এটার শেষের দিকে অথবা আর দুই তিনটা ক্লাস পরেই হচ্ছে এই তাবাতু প্রত্যয়টা আমরা পড়বো। তাবাতু কখন হয়? অতীতকালের বাক্যে, অর্থাৎ যেখানে লং ব্যবহার করা যায় সেখানে সেখানে আমরা তাবাতু প্রয়োগ করতে পারি। আর এই তাবাতুর কিন্তু আবার রূপভেদ আছে। আচ্ছা, এটা সমস্যা নেই, এটা যখন আপনারা পড়বেন প্রত্যয়টা তখন হচ্ছে এটার রূপগুলো আলাদা, কেন হয়, কিভাবে হয়, কখন হয়, এগুলো জেনে নিতে পারবেন। গেল। এরপর হলে পুত্র। ওই যে আমরা পড়েছি ইয়াত্রা মানে যেখানে, তাত্রা মানে সেখানে, আত্রা মানে এখানে, সেরকম পুত্র ক দিয়ে বললে সেটা হবে পুত্রা। পুত্রা মানে কোথায়। আবার যদি বলি যে ইয়াদা, ইয়াদা মানে হচ্ছে যখন, তদা, তদা মানে হচ্ছে তখন, আর কাদা, কাদা মানে হচ্ছে কখন। আমাদের একটা জনপ্রিয় শ্লোক ইয়াদা ইয়াদা হি ধর্মস্য, ওখানে ইয়াদা ইয়াদা মানে যখন যখন, এভাবে করে শুরু হয়। এরপর আছে তদা, তদা মানে হচ্ছে তখন, আর কাদা, কাদা মানে হচ্ছে কখন। আমাদের যখন কোনো একটা কিছু সময় নির্দেশক কিছু জিজ্ঞেস করতে হবে তখন আমি কদা শব্দটা আনবো। অর্থাৎ ইংলিশে করলে হচ্ছে ওয়েন। এখানে আছে বয়ম পুনঃ কাদা মিলামহ, আমরা পুনরায় কখন দেখা করব বা কখন মিলিত হব। তারপর আছে কুতাহ বা কহ। এটা কি? এটা একটা বোধহয় এখানে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ক সংযুক্ত ওই অন্তস্থ ব। এই দুটা কি বোঝায়? কোথা থেকে। কোথা থেকে এটা আমরা আম, স্থান, যখন কোনো কোনো কিছুর একটা স্থান জিজ্ঞেস করবো যে কোথা থেকে আসছে, কোথা থেকে আনা হয়েছে, সেরকম হলে তখন আমরা এই কুতাহা বা খোয়া, এটার উচ্চারণ হবে খোয়া। ক এর সাথে যেহেতু অন্তস্থ ব আছে, খোয়া এরকম করে হবে। ভবান কুতাহ বা খোয়াহ আগচ্ছতু, অর্থাৎ কোথা থেকে আসছেন, আপনি কোথা থেকে আসছেন। এরপর আছে কথম। কথম মানে হচ্ছে কেমন, কেমন আছেন বা কিভাবে আছেন। আমরা এটা প্রায়ই বলি যে ভবান কথম আস্তি, বা আমি মাঝে মাঝে ক্লাস শুরুর আগে বলি যে সর্বেশাম কথম সন্তি, মানে আপনারা সকলে কেমন আছেন, এভাবে করে শুরু করি। তো কথম মানে হচ্ছে কেমন। আর আরেকটা হতে পারে যে কিভাবে, সহ কথম খাদিষ্যাতি। এখানে কথম মানে হচ্ছে কিভাবে, সে কিভাবে খাবে। এরপর আছে কিমার্থম। কিমার্থম মানে হচ্ছে কিসের জন্য, কেন। এটা প্রশ্ন হিসেবে আছে কি কিমার্থম ছাত্রাহ বিদ্যালয়ম গচ্ছন্তি, কেন ছাত্ররা বিদ্যালয়ে যায়। আর খালু, খালু এটা তো একটু আগে আহ দেখানো হয়েছে শীট থেকে, যে ত্বম পাঠাসি খালু, তুমি কি পড়েছো, এরকম। তো এই গেল হলো আমাদের অব্যয়, জিজ্ঞাসার্থক অব্যয়, প্রভাবী অব্যয়, অপ্রভাবী অব্যয়। এখানে আমি আরেকটা কথা বলে রাখি যে আমরা বাক্যে গল্পের সময় অনেক সময় কশ্চিৎ আহ শব্দটা পেয়েছি। কশ্চিৎ এই শব্দটা এসেছে চিৎ চন প্রত্যয় থেকে, এটা আরেকটা প্রত্যয়। এটা আমাদের সাধারণত প্রাথমিক লেভেলে পড়ানো হয় না। চিৎ চন দিয়ে যখন বলি কশ্চিৎ বা আহ, কশ্চিৎ মানে হচ্ছে কোনো এক। আর যখন চন হয়, চনটাও একই রকম, ওই যে আপনারা করেছেন যে আহ এখন পড়লেন না যে উপসর্গ থাকলে হচ্ছে লেপ হয়, সেরকম। আর যখন উপসর্গ থাকে না তখন হয় চিত, আর যখন উপসর্গ থাকে তখন হয় চন, চন। তো এই চিত চন প্রয়োগ
এগুলো সাধারণত এই লেভেলে পড়ানো হবে না। এটা হচ্ছে গল্প পড়ানোর সময় আমি আরো একবার বলে দিব, যদি এরকম কষ্টিত টাইপের কোন একটা শব্দ আসে আমি আবার দরকার হলে বলে নিব। কারণ যে 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 জিনিসগুলো আপনাদের বোঝার জন্য দরকার সেগুলো আমি ইনস্ট্যান্টলি কিন্তু ক্লাসে বলে দিই। তো খেয়াল রাখবেন যে ক্লাসে যে ইনফরমেশন গুলো দেওয়া হয় এগুলো কিন্তু একটাও এক্সট্রা ইনফরমেশন না, এগুলো যতটুকু আপনাদের লাগবে ওইটুকুই বলা হয়। আচ্ছা, তো অপয়ের পুরো শীটটা আপনাদের কাছে আছে, আমি এই ক্লাস নোটটাও দিয়ে দিব। আপনাদের যদি কোনো অব্যয় সংক্রান্ত কোনো জিজ্ঞাসা, কোথায় কখন কিভাবে প্রয়োগ করব বা এগুলো কেন এরকম, মানে যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আপনারা ইনবক্সে করতে পারবেন। আর আরেকটা কথা, যে বাড়ির কাজ কিন্তু আপনাদের দেখুন উপস্থিতি এমনিতেই কমে গেছে। আজকের ক্লাসে আমি সহ 6 জন ছিল, এখন আছে 5 জন। বাহ। তো এর মধ্যে যদি আপনারা বাড়ির কাজগুলো না করেন, বাড়ির কাজগুলো তো আপনাদের প্র্যাকটিস করার জন্যই দেওয়া হয়, যাতে আপনারা লিখতে লিখতে বা শিখতে শিখতে আরেকবার পড়ে পড়তে পারেন এবং আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। বা কোথাও যদি কোনো সমস্যা হয় সেটা আরেকবার রিভিশন করার সময় কিন্তু আমাদের চোখের সামনে চলে আসে। তো এই জন্যই হচ্ছে বাড়ির কাজগুলো দেওয়া হয়। বাড়ির কাজ এবারের বাড়ির কাজ শুধু আমাকে একজন দিয়েছে, সেটা হচ্ছে আহ স্বর্ণালী ম্যাডাম। আর বাকিরা কেউই দেননি। বাড়ির কাজগুলো করার চেষ্টা করবেন, সাথে ক্লাস নোট গুলো ফলো করে, মানে যখন। দিদি আসলে এখনই তো পড়াগুলো কঠিন হচ্ছে, কঠিনের দিকে যাচ্ছে, তো একটু বুঝতে টাইম লাগছে। আচ্ছা, তো চেষ্টা করবেন যাতে ক্লাসগুলো মানে যখন যেটা পড়ানো হচ্ছে সেটা সাথে সাথে শেষ হয়ে যায়। আর ভিডিও তো থাকে, কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আবার রিভিউ করে দেখতে পারবেন। অথবা আমাদের তো শিক্ষকরা প্রশ্ন করলেই উত্তর দেন যখন সময় হাতে পান। আহ এমনও না যে যে 2-3 দিন পর রিপ্লাই দেন, প্রায়ই দিয়ে দেন, 2-3 ঘন্টা লাগে হয়তো। তো এরকম জিজ্ঞাসা করে রাখবেন, যদি সকলের সামনে প্র্যাকটিস গ্রুপে জিজ্ঞাসা করতে সংকোচ বোধ হয় ইনবক্সে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞেস করে জেনে নিবেন। এরপর যে প্রত্যয়গুলো পড়ানো হবে সেগুলো কিন্তু অনেক বেশি প্রায়োগিক, মানে আপনারা যতটা প্র্যাকটিস করবেন, যত যত নতুন নতুন বাক্য করবেন তত পারবেন। আর থিওরি পড়া কিন্তু খুবই কমে গেছে এখন, থিওরি যা ছিল তা মধ্যবর্তী পরীক্ষায় শেষ। মানে ওখানে বুঝার কাজ বেশি ছিল, এখন হচ্ছে প্র্যাকটিসের কাজ বেশি। আপনি এই অব্যয়গুলো একটা দুটো শব্দে প্রয়োগ করে দেখুন, এগুলোর অর্থ আপনার মনে থাকবে সবসময়। কিন্তু এমনিতে শীটটা দেয়া আছে, ওটা পড়বো পরে পরীক্ষার আগে করে, দেখবো হয়তো, এরকম করে ফেলে রাখলে এগুলো আর শেখা হবে না। আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস। আম, কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ঠিক আছে, জিজ্ঞাসা না থাকলে আমরা দিদি এখানে। আজকের ক্লাসের কোনো বাড়ির কাজ বলেছিলেন? আমি খেয়াল বাড়ির কাজ দেবো, করবেন আপনারা? করবো দিদি। আচ্ছা, বাড়ির কাজ তাহলে ওইরকমই থাকবে, যে আপনাদের যে প্রশ্নবোধক যে অব্যয়গুলো পড়ানো হয়েছে ওখান থেকে যে কোনো 3টা দিয়ে বাক্য গঠন করবেন। আর যে প্রভাবী অব্যয়গুলো আহ সেখান থেকে 3টা, যে কোনো 3টা যেগুলো আপনাদের পছন্দ, তো এরকম করে টোটাল 6টা বাক্য গঠন করে আমাকে ইনবক্সে পাঠাবেন, অথবা গ্রুপে দিলেও চলবে, প্র্যাকটিস গ্রুপে। তারপরে আমি চেক করে এগুলোর উত্তরগুলো দিয়ে দেবো। ঠিক আছে দিদি। এই ছিল আজকের ক্লাস, আমরা শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাসটা শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।